আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। নিয়ে আসছি হচ্ছে আজকে পরিমিতি 9 নম্বর ক্লাস। আজকে আমরা এই যেখানে দেখেন যে পরিমিতি আমরা ম্যাথ সমাধান করব। মানে আমরা গত ভিডিওতে যেমন আয়তাকার ঘনবস্তু ঘন কত ভাবে যে আরো কি একটা জিনিস বলে ঘনক এবং হচ্ছে দাঁড়ান আমার অনেক সময় মনে আসে না অনেক কিছু, যেমন বেলুন বেলুন ঘনক এবং আয়তাকার ঘনবস্তু এগুলো বিষয় সম্পর্কে আমরা কি করছিলাম, যে বেসিক আলোচনা যেগুলো দরকার ছিল মানে এই অধ্যায়ের জন্য ওইগুলো আলোচনা করছিলাম। আজকে হচ্ছে ওই অধ্যায়গুলা মানে ওই এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। মানে ওই বেসিক গুলা থেকে কি কি প্রশ্ন বিগত বছরগুলোতে আসতে বা আসতে পারে, কি কি নিয়ম থেকে আসতে পারে সেই ম্যাথগুলো আমরা সমাধান করব আজকে। তো আজকে খুবই সিম্পল, মাত্র 2টা বা 3টা ম্যাথ দেখাবো, এর মাধ্যমে আজকে ক্লাসটা সমাপ্ত করব। আজকে ক্লাসটা খুব একটা বড় হবে না, তো সবাই ক্লাসটা মনে সহকারে যতটুকুই হয় আর কি 15-20 মিনিট যতটুকুই হয় ক্লাসটা সম্পূর্ণ সবাই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ যত ভিডিও আমরা দেই আপনাদের জন্য কিন্তু যেগুলা গুরুত্বপূর্ণ মানে ওগুলা কিন্তু আমরা দিই। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি কিছুই পারি না, গণিতের কি পারি না, একটা অধ্যায়ও পারি না। তার জন্য কি আমি যে ক্লাস দেবো ওইটাই গুরুত্বপূর্ণ, এরকম না বিষয়টা। তো এরকমই হচ্ছে। তো 16.4 এই অধ্যায়টা যদি কেউ মানে অনুশীলন নিতে পারেন তার তদন্ত পক্ষে এই অধ্যায়ের ম্যানগুলো তো পারবেন সবটি। তো আসেন এখন আমরা কি কি ম্যাথ সলভ করবো। একটি বেলুনের এই যে এখানে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমি যে ম্যাথটা দেখাবো এখন সেটা হচ্ছে 17 নম্বর ম্যাথ। এটা আপনারা দেখবেন, এটা করাই তারপরে আরো দু একটা ম্যাথ থাকলে ওইগুলা করাবো। 17 নম্বর ম্যাথটা হচ্ছে পাইপ। পাইপ চেনেন আমরা, পাইপ কোথায় রাখলাম, পাইপ কোথায়, পাইপের মতো একটা কিছু এখানে ছিল, যাই হোক এটা আমি নিয়ে আসি। আচ্ছা আপাতত আমি এটা নিয়ে আসলাম, আপনারা এটা দিয়েই দেখেন। তাছাড়া আমি বোঝানোর জন্য যেটা আনছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক এটা রাখি। আমাদের একটা পাইপ আসলে এরকম আকৃতির হয়, দেখেন এরকম হয় না, মানে একটু বড় হয় আর কি। পাইপ তো আমরা সবাই চিনি, পাইপ আমরা সবাই চিনি না। এই যে এরকম এতটুকু খালি থাকবে, এতটুকু খালি থাকবে, মানে এরকম মানে গোলাকার একটা বস্তু এবং একটু বড় হবে, গোলাকার বস্তু এবং একটু বড়। তো এই পাইপ পাইপ আসলে কতটুকু মোটা হতে পারে এটার একটা মোটার একটা পরিমাণ আছে। যেমন এই যে এই বয়ম, এই যে এটা এই যে এটা যদি আমরা খেয়াল করি তাহলে এটার একটা মোটা আছে না, যে এটা কতটুকু মোটা। তো একটা পাইপের কিন্তু এরকম একটা মোটা আর একটা থাকে, যার কারণে আমি যদি সম্পূর্ণ একটা বৃত্ত নির্দেশ করি আবার আমি এতটুকু মোটা যদি বাদ দিই, এতটুকু মোটাকে বলা হলো পুরুত্ব। তো এই পুরুত্ব যদি আমি বাদ দিই তাহলে যতটুকু থাকবে এটা হবে ভিতর, মানে ভিতরে একটা বৃত্ত ওইটা আছে, এই বৃত্তটা একটু ছোট হবে। আর যদি পুরুত্ব সহ যদি ধরি তাহলে আমার আরেকটা বৃত্ত হবে, সেটা একটু বড় হবে, এরকম হবে না। তো আমার পাইপ আমার উপর থেকে দেখতে কি রকম হয়, একটা বৃত্তের মতো এরকম হয় না। ধরলাম সাপোজ এটা আমার এতটুকু মোটা, আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন। আমি একটা বৃত্ত এভাবে আঁকাইলাম, এটা হচ্ছে আমার পাইপের উপর থেকে দেখতে যতটুকু এরকম দেখা যায় আর কি। এটা একটা বৃত্ত, আমার বৃত্ত ভালো হয় নাই, আমি জাস্ট শুধু বোঝানোর জন্য দিতেছি, আপনারা খেয়াল করবেন। আরেকটা হচ্ছে যে এরকম, মানে এতটুকু হচ্ছে এই পাইপটা মোটা হয়। তো যেমন এটাও তো আমার একটা গোলাকার বস্তু, এটার একটা মোড়ক আছে না, এটা কিন্তু ফাঁপা না, এটা সম্পূর্ণ হচ্ছে একটা পদার্থ দিয়ে ভরা, এটা ভিতরে কোনো খালি জায়গা আছে, এটার ভিতরে কোনো খালি জায়গা নাই, এটা হচ্ছে নিরেট। আর একটা আসলে ফাঁপা, মানে ভিতরে খালি জায়গা থাকবে, যেমন যে পাইপ বা যে এটা ভিতরে কিন্তু অনেক জায়গা খালি আছে, ভিতরে যে জায়গা খালি থাকে ওটাকে বলা হয় ফাঁপা।
আর যদি আমার একদম পদার্থ দেওয়া ভর্তি থাকে, যদি ফাঁকা জায়গা না থাকে, এটাকে বলা হয় নিরেট। তো এখানে আসলে ফাঁপা জিনিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এটা হচ্ছে, আমি যদি কি এখানে দেওয়া আছে দেখেন, এখানে আমার একটা বৃত্ত হয়েছে, আবার এটা আমার একটা বৃত্ত হয়েছে। এই যে বড় যে বৃত্তটা, এই বৃত্তটা আসলে আমার বৃত্ত হয় না, এটা কিসের মধ্যে দেখা যাইতেছে আসলে, যদিও গোল হয়েছে কিন্তু এটা কিন্তু বৃত্ত হয় নাই। আমি বৃত্ত আঁকাইতে পারি না বোর্ডে। আচ্ছা যাই হোক, একটা লোহার পাইপ ধরলাম, একটা পাইপ আছে, লোহার পাইপ ধরে নিলাম, এটা একটা লোহার পাইপ। পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস, এই যে ভিতর আছে না, এই যে এটা 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 একটা বৃত্ত, এটার একটা ব্যাস আছে না, এটা ভিতরের যে ব্যাস, এই ভিতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এই যে এই বৃত্তটা যা আছে আমার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে এই বৃত্তটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাস হচ্ছে আমার 14 সেন্টিমিটার। ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2r, এটার ব্যাস যেটাকে বললাম r1, তাহলে 2r1 হচ্ছে 12, 2r2 হচ্ছে 14, এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। খেয়াল করবেন, এগুলা করার পর এই পাইপটা এরকম গোলাকার হয়, যে মার্গার কিন্তু এটা এরকম কিন্তু একটা গোলাকার হয়। এবং দেখেন এটাও একটা গোলাকার বস্তু, এরকম, এটা চকলেট, এটার মধ্যে চকলেট আছে। যাই হোক, এটার কিন্তু একটা উচ্চতা আছে না, বা এরকম যদি রাখি, যাই হোক এটার একটা উচ্চতা কিন্তু এরকম থাকবে। এটা কতটুকু উচ্চতা আছে, ওরকম পাইপের মানে দৈর্ঘ্যটা কতটুকু হয়, এটা যদি আমি খাড়া করি, এরকম যদি খাড়া করি পাইপটা, বা এরকম যদি খাড়া করি, তাহলে এটা একটা উচ্চতা হবে না। সেই উচ্চতাটা কত দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 5 মিটার। 5 মিটার আর 5 মিটার, মিটারকে আমার আমার এগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, আর উচ্চতা দেওয়া আছে মিটারে। তাহলে আমরা এইচ কিন্তু আমাদের যত মিটারে দেওয়া থাকুক, ওটা কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়ে কাজ করব, যেহেতু বেশি ম্যাক্সিমাম জিনিস আমার সেন্টিমিটারে দেওয়া। তাহলে এটা 5 কে যদি আমি 100 দ্বারা গুণ করি, মানে মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, তাহলে আমার 100 দ্বারা গুণ করতে হয়। তার মানে 5 কে 100 দ্বারা গুণ করলে হবো 500, 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার হবে না, এটা আমি মিটার থেকে সেন্টিমিটারে নিলাম। তাহলে এটা ব্যাস, এটা গেল। এখন হচ্ছে আমার যে এই বাইরের যে এই ব্যাসার্ধটা, এটা হলো বাইরে আর এটা হলো ভিতরের। আমরা যদি বাইরের ক্ষেত্রফল থেকে যদি আমরা মানে ভিতরে এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমাদের পাইপের ক্ষেত্রফল বের হবে। তো এটার ক্ষেত্রফল বের করার জন্য আমি এখানে r1 এর মান পাই হচ্ছে 6, 6 কে স্কয়ার করলে 36, তার মানে আসলে 36 পাই। তার মানে আমার এই যে আমার যে বৃত্ত, ভিতরের যে বৃত্তটা, এটা হয় আমার ক্ষেত্রফল হয় 36 পাই। আর এই বাইরেটা হয় হচ্ছে আমার এখানে 7 7 7 49, মানে 49 পাই। এটা থেকে আমার এটা বাদ দিলে যেটা থাকবে সেটা, তাহলে কত হয়, 13 পাই। এই 13 পাই, এটা হচ্ছে আমার ভেতরের ক্ষেত্রফল। মানে পাইপের ক্ষেত্রফল পাওয়া গেল না, বা পাইপের আয়তন যদি আমরা বের করি, এটা আমাদের আয়তন দিয়ে করতে হবে। আয়তন সেই একই কনসেপ্ট আমাদের করতে হবে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাইপের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তার মানে এটার সাথে আমার, এটা পাই আর স্কয়ার করছি, এর সাথে আমার আরো এইচ গুণন হবে। এইচটা হচ্ছে আমার 500। তাহলে এত, এটাকে আমি আয়তন নির্ণয় করলাম এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। এখন আমার 1 ঘন সেন্টিমিটারের দেওয়া আছে কত, তাহলে লিখি যে আমার এত ঘন সেন্টিমিটার। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে এতটুকু কি হবে, তাহলে 13 পাই ইন্টু 500, 13 পাই ইন্টু 500
এটার সাথে আমার এই 7.2 গুণন হবে না? তো এইগুলা সব যদি আমি গুণ করি তাহলে আমার যেটা আসবে, সাপোজ এখানে যেটা আসবে এত গ্রাম, আর তোমরা কেজিতে যদি নিতে চাই তাহলে এখানে যেটা আসবে ওইটাকে আমি 1000 দ্বারা ভাগ করব, মানে এটাকে আমি 1000 দ্বারা ভাগ করব, যেটা হবো এত কেজি, এত কেজি বা এত কিলোগ্রাম। তো এইভাবে আমরা এই ম্যাথটা আমরা সমাধান দিতে পারি। তো এই ছিল আমার 17 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমার খুব ইম্পর্টেন্ট এবং বিগত কয়েক বছর বিভিন্ন বোর্ড আমার এই ম্যাথ থেকে আমার সৃজনশীল আসছে। এরকম আমাদের আরো সামনে আসতে পারে, সম্ভাবনা আছে, এই কারণে আমি এটা দেখাই দিলাম। এই পাইপের ম্যাথ এটা কিভাবে সমাধান করতে হয়। দেখি আরো দুই একটা ম্যাথ আমি সলভ করে দিই। যেমন হচ্ছে এগুলা এগুলা আপনারা নিজেরাই পারবেন। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটার সূত্র কি 2πr/h। 2πr/h, তাহলে আমার 2πr/h এটা হচ্ছে বক্রতলের বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমার দেওয়া আছে। এটা 15 নম্বর ম্যাথ, এটা দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এটা দেওয়া আছে এবং আয়তন, আয়তন হচ্ছে πr²h, এটা হচ্ছে 100 ঘন সেন্টিমিটার, 150 ঘন সেন্টিমিটার। πr²h এটা হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। এখন এখানে আমাকে বলছে হচ্ছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করার জন্য। উচ্চতাকে বলা হয় h, ভূমির ব্যাসার্ধকে বলা হয় r। তাহলে আমি এটাকে 1 নাম্বার দিব, এটাকে আমি 2 নাম্বার দিব, দিলে আমার ম্যাথ শেষ। কিভাবে সেটা দেখেন, আমি সমীকরণ 2/1 দিব, তাহলে হয় πr² ডিভাইডেড বাই 2πr/h, এই পাশে হবে 150 ডিভাইডেড বাই 100। তাহলে দেখেন এখানে পাই পাই কাটা যায়, এইচ কাটা যায়, আর আর একটা কাটা গেলে এখানে হয় আর, তার মানে r/2, r/2। আর এই পাশে আমি যদি 50 দ্বারা যদি কাটি, এখানে হয় 3, এখানে হয় 2, মানে 3/2। আর এই পাশ থেকে এই পাশে কাটা, আর এর মান আসে আমার 3, এত সেন্টিমিটার। সবগুলা সেন্টিমিটার এককে দেওয়া ছিল, তাহলে এটা আমার আর এর মান আসে 3 সেন্টিমিটার। এখন আমি যে কোনো একটা সমীকরণে আর এর মান যদি বসাই, তাহলে আমার অতি শীঘ্রই আমার এইচ এর মানটা এসে পড়বে। আশা করি এতটুকু আপনারা করতে পারবেন। তাহলে এটা 15 নম্বর ম্যাথ ছিল, এটা আমি সমাধান করে দিলাম। তো এরকম ম্যাথগুলো আমার বিগত বছরগুলোতে পরীক্ষায় আসে। এই অধ্যায়টা অতটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করি না। আমি যে সম্পূর্ণ অধ্যায়টা মোটামুটি মানে যতটুকু দরকার আর কি আমার একাডেমিকের জন্য, মানে বোর্ড পরীক্ষা যেটাকে আমরা দিই আর কি, এসএসসি পরীক্ষার জন্য, এবং আমার যে কলেজ ভর্তি পরীক্ষা অথবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগতে পারে, এমনকি আরো যত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনাদের সামনে, আর অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে, যে সমস্ত পরীক্ষা এই পরিমিতি অধ্যায় থেকে প্রশ্ন হবে। এমনকি আপনাদের যে বিসিএস পরীক্ষা, এই বিসিএস পরীক্ষায় এই পরিমিতি থেকে প্রশ্ন হয়। তো ওই সমস্ত পরীক্ষায় আপনি আমি যতটুকু পড়াইছি এতটুকু পড়লেই চলবে, এর বেশি কোনো কিছু আর দরকার নাই। এরপর আর কি পড়বেন, আমি একটু যদি আছে সব পড়াইছি, তার মানে কি এবারে আর কোনো কিছু সম্ভব না। মাত্র আমি ক্লাস নিতে হয়েছে কয়টা, আজকে হচ্ছে 9 নম্বর ক্লাস। আজকে 9 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা পরিমিতি শেষ দিলাম।
দেখি আর একটা ম্যাথ কি করাই দিব। সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এত, উচ্চতা এত, সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা করে দেওয়া লাগবে 16 নাম্বার ম্যাথ। দেখেন, সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে, সিলিন্ডার মানে কি? সিলিন্ডার মানে ওই যে ওই বেলুনের কথাই বলা হচ্ছে। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এটা হচ্ছে 4400 বর্গ সেন্টিমিটার। 4400 বর্গ সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে হলো উচ্চতা হলো 30। উচ্চতাকে বলা হয় এইচ। এইচ হচ্ছে 30 কি সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এখানে দেখেন, সমগ্র তলের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আমি এই সমীকরণটার মধ্যে যদি এইচ এর মান 30 বসাই, তাহলে হয় 60 পাই ইন্টু আর, এটা হয় 4400। তাহলে আর এর মান কত হবে? 4400 ডিভাইডেড বাই 30 পাই। আর এর মান আমি এখানে বসাবো। তাহলে 2 পাই আর এর জায়গায় আমরা লিখতে পারি 4400 ডিভাইডেড বাই 30 পাই, আবার 4400 ডিভাইডেড বাই 30 পাই প্লাস এইচ। এইচ বলতে বোঝানো হচ্ছে 30। এটা আমরা ক্যালকুলেটরে চাপ দিব, যত আসে ওটাই आंसर। এবং এখানে যে এককটা যে আসবে, এই এককটা কি হবে? এটা আমি কি নির্ণয় করলাম? এটা আমি নির্ণয় করছি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক এই যে এই এককটাই হবে বর্গ সেন্টিমিটার। এখানে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটা কাটতে পারি। এটা কাটলে হয় 15। তাহলে 4400 কে 15 দ্বারা ভাগ করলে কত হবে? 4400 কে 15 দ্বারা ভাগ, যাই হোক একটা কিছু আসবে। এটা আমি এখানে লিখলাম। আর এটার সাথে এই যে 4400 ডিভাইডেড বাই 30 পাই, এটা ক্যালকুলেশন করলে দশমিক একটা মান আসবে, এটা 30 গুণন হবে। এটা যে মানটা আসবে ওটার সাথে এই মানটা গুণন হবে, দুইটা গুণ করলে যেটা আসবে ওটাই आंसर। আশা করি এখন আমি এই পরিমিতির যে ম্যাথের দিকে তাকাই, দেখি যে অলওয়েজ সব আমার করানো শেষ। এখন আপনাদের শুধু প্র্যাকটিসের জিনিসটা একটু বাকি আছে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর 26 ব্যাচ, আপনার তো 26 ব্যাচ অথবা 27 ব্যাচের কেউ থাকতে পারেন, তো আপনারা তো আসলে এই ক্লাসগুলো করবেন আমি যেগুলো আপলোড দিতেছি। তো আপনাদেরকে এই চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া হবে। আপনাদের তো সামনে এসএসসি পরীক্ষা না? সামনে তো আপনি এসএসসি পরীক্ষা দিবেন না? ওই এসএসসি পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর সাজেশন এই চ্যানেলে থাকবে। সাজেশন আমরা দেব আর কি। তো এই সাজেশনটা আসলে আপনারা সবাই ফলো করবেন এবং এই সাজেশন পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অনেকজনে বলে যে স্যার আমার সাজেশন দরকার নাই, এটা বললে কিন্তু আসলে ভুল হয়। কারণ সবার ওই সাজেশনের দরকার আছে, সবার ওই কি আছে, সাজেশনের দরকার আছে। সবাই সাজেশনটা ফলো করে সবাই পড়বেন। এবং এই যে আমি ভিডিওগুলো যে আপলোড দিতেছি, এটা আপনারা কতটুকু বুঝতে পারেন, আপনারা করবেন কি, আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করবেন। আর আজকে যেহেতু আমাদের পরিমিতি অধ্যায়টা শেষ, আপনাদের এখন টেস্ট পরীক্ষা চলতেছে, তো আমাদের তো আমি আর আপনাদের বিষয়ে কোনো ভিডিও করতে চাই না। আপনাদের কারো স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, আবার কত স্কুলে 27 তারিখ থেকে শুরু হবে। আর আপনাদের শেষ হবে ওইটা ছিল ওইদিকে কিছু স্কুল আছে যেগুলো আমাদের 11 তারিখে শেষ হবে, কিছু স্কুল আছে যেগুলো 14 তারিখে শেষ হবে, বা এরপরে আর 18-19 তারিখেও কিছু স্কুলে শেষ হবে, এরকম হতে পারে। তো আমি মূলত ডিসেম্বরের 14 তারিখ থেকে আবার 14 তারিখ থেকে বা 15 তারিখ থেকে, 14 অথবা 15 তারিখ থেকে আমি আবার কি করব,
আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। ওই ক্লাসগুলোতে আমি এই গণিতের প্রত্যেকটি অধ্যায়ের উপর একটি করে এমসিকিউ এবং একটি করে সৃজনশীল ক্লাস নেব এবং বিভিন্ন সাজেশন দেব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে আমি আপনাদেরকে উপকার দিতে পারি আর কি। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।